নমস্কার। আজকের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আহ, প্রায় 2 সপ্তাহের বেশি হয়ে গেল কৃষকরা রাজপথে রাজধানী দিল্লি প্রায় অবরুদ্ধ করে রেখেছেন, আপনারা জানেন। এবং এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে কৃষকরা তাদের জায়গায় অনড়। তিনটি কৃষি সংস্কারের লক্ষ্যে, সরকার যাকে কৃষিতে সংস্কার মনে করে, সেই লক্ষ্যে প্রণীত তিনটি আইন, তিনটি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে কৃষকরা অনড়। সরকার কিছু কিছু সংশোধনীর প্রস্তাব দিয়েছে, কিছুটা আইন করে সংশোধন হতে পারে, কিছুটা এক্সিকিউটিভ অর্ডার বলে, প্রশাসনিক নির্দেশ বলে কিছু কিছু করার পরিবর্তন করার প্রস্তাব দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কৃষকদের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের প্রশ্ন, আমাদের নয়, সারা দেশের সকলেরই প্রশ্ন, এই আন্দোলনের পরিণতিটা কি, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? কৃষকদের দিক থেকে নমনীয় হওয়ার যেমন কোনো লক্ষণ নেই, সরকারের দিক থেকেও আমরা দেখছি এর ইতিমধ্যে 5 দফা আলোচনা হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু সরকার সরাসরি কৃষকদের সঙ্গে সংঘাতে যাচ্ছে না বটে, কিন্তু রবিশঙ্কর প্রসাদ গতকালই বলেছেন, এবং কোন কোন মহল থেকে, সরকারের সঙ্গে যুক্ত কোন কোন মহল থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের পিছনে কিন্তু মাওবাদীরা আছেন, টুকরে টুকরে গ্যাং যাকে সরকার বলে তারা আছে, যাদের শাহিনবাগ আন্দোলনের সময় চিহ্নিত করা হয়েছিল। মাওবাদীদের কথাও বলা হচ্ছে। অর্থাৎ এই সরকার আন্দোলন ভাঙতে অতীতে যে সমস্ত পথ নিয়েছে, তার আগে বিরোধীদের যেভাবে আখ্যাত করা হয়েছে, যেভাবে দেখে দেওয়া হয়েছে, সেই প্রক্রিয়া শুরুটা কিন্তু গতকাল থেকে আমরা লক্ষ্য করেছি। এই আন্দোলনের পরিণতি কি, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে সাংবাদিকরা থাকবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই কলকাতা থেকে রয়েছেন শুভজিৎ বাগচি, আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে দিল্লি থেকে গৌতম লাহিড়ী যোগ দেবেন। আর শুভজিৎ, তোমাকে দিয়ে শুরু করি। গৌতম দা কিছুক্ষণের মধ্যে আসছেন, যোগ দিচ্ছেন, এইমাত্র ফোনে জানালেন। আমি যে প্রশ্নটা আমার মনে জাগছে, তোমার মনেও নিশ্চয়ই জাগছে, উত্তরটা আমাদের নিশ্চিত করে কারো জানা নেই। সম্ভাব্য কোন দিকে যেতে পারে আন্দোলনের গতি, কি মনে হচ্ছে তোমার? আমরা আসলে অনেক দূরে রয়েছি এবং মানে রোজ তো আমরা বিষয়টাকে ফলো করছি না। তবে যেমনটা তুমি বললে যে উম, এই নতুন ডেভেলপমেন্টটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এর মধ্যে পাঞ্জাবের নকশালরা রয়েছেন, মাওবাদীরা রয়েছেন, এই ধরনের একটা কথা বলা হচ্ছে। এটা উম, এটা খুবই ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং এই কারণে যে এটা দুটো দিক আছে। একটা হচ্ছে আমি একটা সময় পাঞ্জাবে এই এই ফার্মার সুইসাইড পাঞ্জাবে প্রচুর হয়েছে এবং সেটা নিয়ে কিছু রিপোর্ট করার জন্য পাঞ্জাবে ছিলাম, এবং সেখানে এটা আমি বলছি 2006, 7, 8 এরকম সময়, হুম হুম। এবং পরে 2009 নির্বাচনের সময়। এবং তখন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পাঞ্জাবে কিন্তু একটা খুব বড় ধরনের মানে বামপন্থী আন্দোলন আছে, এবং সেটা মেন স্ট্রিমে আছে। তারা হয়তো অনেক সময় সিট পান না বা এই ধরনের ব্যাপার, তারা হয়তো জেতেন না বা ক্ষমতায় আসেন না, কিন্তু ওখানে একটা বামপন্থী আন্দোলনের বিরাট ইতিহাস রয়েছে। হ্যাঁ, এবং সেটা আমরা অতীতে দেখেছি যে সেখান থেকেই ভগৎ সিং এর মতো লোকেরা উঠে আসছেন, আরো অনেক বিপ্লবী উঠে আসছেন। এবং এটা কিন্তু কলেজ ক্যাম্পাস সব জায়গায় বামপন্থীরা আছেন এবং সেটা মিলিয়ে মিশিয়ে আছে। মানে হুম নকশালবাদীরাও আছেন, সিপিএম ও আছে, সিপিআইএমএল ও আছে, এরকম মিলিয়ে মিশিয়ে তারা আছেন। তাদের মধ্যে বিরোধটা অতটা চোখে পড়ে না যেমনটা আমাদের এখানে পড়ে, তার কারণ তারা কোনোদিনই ক্ষমতায় থাকেননি সেভাবে। ফলে এই কথাটা যদি বলা হয় যে এর সঙ্গে বামপন্থীরা যুক্ত বা এর সঙ্গে কট্টর বামপন্থীরা যুক্ত বা আলট্রা লেফটিস্টরা যুক্ত, তাহলে সেটাকে গ্রাউন্ড লেভেলে প্রমাণ করার থেকেও বড় কথা হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন হলেই কোনো না কোনো ভাবে নকশালপন্থীরা, অতীতের নকশালপন্থীরা বা বর্তমানের নকশালপন্থীরা বা যারা সিম্পেথাইজার, তারা কোনো না কোনো ভাবে জড়িয়ে পড়বে। যখন 2006, 7, 8-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন হয়েছে, তাদের বাদ দিয়ে তো হয়নি। এবং কিন্তু আবার হুম। তারা বিরাট নয়, মানে তারা যে সিপিএম বা বামফ্রন্টকে সরাতে পেরেছিল তেমনটাও নয়। তেমনই পাঞ্জাবে কিন্তু এরা এরা যদি যুক্তও থাকেন, এরা হুম কিন্তু এরা কিন্তু বিরাট ফোর্স নয়। এরা হচ্ছে 32টা সংগঠনের মধ্যে একটি সংগঠন। কিন্তু যেটা বিজেপির যেটা ন্যারেটিভ, এবং বিজেপি হচ্ছে মাস্টার অফ ন্যারেটিভ। মানে বোধহয় ভারত সারা পৃথিবীতে এরকম দল পাওয়া যাবে না যে যে কোনো ঘটনাকে স্পিন দিতে বা একটা ন্যারেটিভ দিতে বিজেপির চেয়ে মানে কংগ্রেস বা লেফট তো কিছুই না, ভারতের পার্টি তো কিছুই না। আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমরা সম্প্রতিকালে এরকম দল দেখিনি। হয়তো ইউরোপের কোনো দেশে থাকতে পারে, কিন্তু আমরা সেভাবে দেখিনি
যারা যে কোনো ঘটনাকে নানাভাবে টুইস্ট দিতে পারে, এবং দিতে পারেন শুধু না, সেটা মানুষের কাছে নিয়ে যেতে পারেন। টুইস্ট অনেকেই দিতে পারে, স্পিন অনেকেই দিতে পারে, কিন্তু মানুষের কাছে নিয়ে যেতে সবাই পারে না। ওনাদের যে মেশিনারি, সেটা দিয়ে ওনারা মানুষের কাছেও সেটাকে পৌঁছে দিতে পারে। এই যে এই যে নকশাল নকশাল ব্যাপারটা আমি মানে কাভার করেছি ছত্তিশগড়ে, আমি দেখেছি, এবং যে কারণে, এবং আমি নকশাল আন্দোলন কভার করতে গিয়ে সেখানকার অনেক পুলিশ অফিসারের সঙ্গে আমার ইন্টারাকশন হয়েছে, ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে ইন্টারাক্ট হয়েছেন, এবং তারা অনেক সময় আমার সঙ্গে একমত হয়েছেন যে যত হোম মিনিস্ট্রিতে যত ইন্টেলিজেন্স অফিসিয়াল আছে, যারা নকশাল সেলে কাজ করেন, অফিসার, অত নকশালপন্থী আছেন কিনা বলা মুশকিল ছত্তিশগড়ে। মানে গান ক্যারিং নকশাল অত আছেন কিনা বলা সত্যি মুশকিল। মানে নকশালদের সাইজ কিন্তু খুব বড় নয়, কিন্তু যেভাবে দেখানো হয় যে এই আরবান আরবান গেরিলাস, আরবান মাওয়িস্ট, আরবান নকশাল, এই ব্যাপারটা আসলে এরা পুরোটাই স্পিন। মানে নকশালরা কোনো ক্ষমতায় আসেননি, তারা এককভাবে, সিপিআইএমএল তো কোনো নকশাল পার্টি নয়, লিবারেশন তো কোনো নকশাল, সেই অর্থে নকশাল একটা আইডিওলজি আছে মার্কসিস্ট লেনিনিস্ট, কিন্তু তারা সশস্ত্র বিপ্লবে নেই, তারা তারা পার্লামেন্টারি পলিটিক্সে আছেন। কিন্তু যারা এরা যে এখানে যাদের কথা বলা হচ্ছে, তারা যারা সশস্ত্র বিপ্লবে আছেন, এবং যারা সশস্ত্র বিপ্লবে আছেন তারা কোনোদিন কোনো ওয়ার্ড মানে কর্পোরেশনের নির্বাচনে একটা ওয়ার্ড জিততে পারবেন কিনা বলা খুব মুশকিল, অথচ তারাই ফার্মার্স মুভমেন্টটাকে গাইড করছে। এই যে স্পিনটা তারা দিলেন গত 24 ঘন্টায়, এবং একযোগে গোটা ভারতে কিন্তু সমস্ত বিজেপি নেতা কর্মী সবাই একযোগে টুইট করেছেন। আমি দেখলাম ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে ওখানে প্রচুর মাওবাদী, তারা নাকি, এবং উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে এই কনভার্সন শুরু করেছে, মানে ফার্মারদের কনভার্ট করে দিচ্ছে, অনেকটা লাভ জিহাদের মতো ফার্মারদের কনভার্ট করে দিচ্ছেন মাওবাদীরা। এইটা একটা ব্যাপার। মানে মানে এই যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এই যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে স্বদেশী জাগরণ মঞ্চের ফার্মাররাও রয়েছে, এবং স্বদেশী জাগরণ মঞ্চ যেটা ইকোনমিক প্ল্যাটফর্ম অফ আরএসএস, তারা সমর্থন দিচ্ছে এটাকে, ফার্মার, তাদের যে কৃষক সংঘ সেটাও সমর্থন দিচ্ছে, বড় অংশ বিজেপি তারাও সমর্থন দিচ্ছে, অথচ ওনারা বলছেন, এবং ওরা বলছেন যে মাওবাদীরা এদের নিয়ন্ত্রণ করছে। দু একটা মাওবাদী থাকতেই পারে, কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ এর দুটো দিক আছে, একটা দিক বামপন্থী পলিটিক্স। হ্যাঁ, তুমি যেটা বলছো যে এই যে স্বদেশী জাগরণ মঞ্চ বা আরএসএস, তো বস্তুত আনুষ্ঠানিকভাবে তারা তো এই প্রস্তাব নিয়েছে যে এই আইনগুলোর কিছু কিছু অংশ সংশোধন পরিমার্জন করা দরকার। আরএসএস যখন সেটা নিয়েছে, এবং সেটা তো বিজেপি নেতৃত্বের অজানা নয়, সুতরাং পরিবর্তন এবং সংশোধনের অবকাশ অবশ্যই রয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সরকার সেটা একটা করেই, একটা সরকারের তাদের মুখরক্ষা হয়, সরকার বেরিয়ে আসতে পারে, সরকার সেই চেষ্টাই করছে, সম্ভবত সেটাই শুরু হবে আর কি। সেটাতে আমরা একটু পরে যাই। আর তার আগে তুমি যেটা বলছো, এই প্রসঙ্গে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লক্ষ্য করার, সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে এই আন্দোলনে টুকরে টুকরে গ্যাং আছে, ঠিক জেএনইউ জামিয়া মিলিয়াতে যাদের কথা বলা হচ্ছিল তাদের কথা বলা হচ্ছে, আর বলছে লেফটরা আছে। যে তুমি ন্যারেটিভের কথা বলছো, সেটাকে একটু টেনে নিয়ে গিয়ে একটু প্রসারিত করে আমি সে কথাটাই বলছি। এমন ভাবে প্রচারটা করা হচ্ছে, নকশাল কিন্তু শুধু, আমি লেফটের কথা বলছি, লেফট এর মধ্যে আছে, নাকটাক কুচকে আর কি, লেফট এরা ছি লেফট, এই যে ভাবটা, লেফট বা বামপন্থী হওয়া তো কোনো অপরাধ নয়। আমাদের দেশের সিপিআইএম, সিপিআইএম ইত্যাদি কমিউনিস্ট নামধারী যে পার্টিগুলো রয়েছে, নামের মধ্যেই কমিউনিস্ট রয়েছে, অন্য বামপন্থী পার্টি তো রয়েছে, এগুলো রাজ্য বা এমনকি দুটো কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় স্তরে স্বীকৃত দল, নির্বাচন কমিশনের স্বীকৃত দল। লেফট হওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু ন্যারেটিভটা তুমি যেটা বলছো সেটা সেভাবেই তৈরি করা হচ্ছে যে লেফট অর্থাৎ দেশ বিরোধী। এই যে আমি সেই জায়গাটাই যেটা লক্ষ্য করছি আর কি, সেটা যে সেই ছকের মধ্যে গিয়ে ফেলা, যে শেষ পর্যন্ত দেশ বিরোধী, তুমি সরকার বিরোধী মানে দেশ বিরোধী, এই যে ছকটা আছে গত 6 বছর ধরে চলছে, সেই ছকটাতে ফিট ইন করার চেষ্টাটা আমি গত 24 ঘন্টা 48 ঘন্টা ধরে ধীরে ধীরে বাড়ছে বলে লক্ষ্য করছি। অথচ এই প্রশ্নটা যদি কেউ করেন যে বিজেপি পশ্চিমবঙ্গে তাহলে কাদের ভোটে জিতছে, এই যে বামেদের কথা বলা হচ্ছে যে ওখানে টুকরে টুকরে গ্যাং, বামপন্থী ইত্যাদি, গত দুটো নির্বাচনে বিজেপি কাদের ভোট পেয়েছে? তাদেরই তো ভোট পেয়েছে, এবং সেটা খুব ইনস্টিটিউশনালি নিশ্চয়ই হয়নি, আমি ধরে নিচ্ছি হয়নি,
কিন্তু ভেতরে ভেতরে অ্যাডজাস্টমেন্ট যে হয়েছে সেটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই যে এখান থেকে বিজেপি এক ধরনের, তাহলে তাহলে এই যে বামেদের কথা বলছেন, মানে এটা একটা কনফিউজিং ব্যাপার, এটা এক ধরনের টুইস্ট দেওয়া হচ্ছে এবং ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বোঝা যায় না যে কি হচ্ছে। কিন্তু এটা ওই ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভের ফলে যেটা হতে পারে যে অলরেডি কিন্তু এই পাঞ্জাব কৃষক সংগঠনগুলিকে স্টেটমেন্ট দিতে হয়েছে যে আমরা ওদের সঙ্গে যুক্ত নই, ওরা একটা ফ্রিঞ্জ অর্গানাইজেশন, ওদের খুবই কম মেম্বার, তারা ইনফ্লুয়েন্স করছে না এই মুভমেন্টকে, তাদের এই কথাটা বলতে হয়েছে। তবে এটার সঙ্গে সঙ্গে আমি নিজে মনে করি যে তাদের যে ওই দু চারটে ছেলেপুলে যারা যারা জামিয়া থেকে সম্ভবত গিয়েছিল এবং গিয়ে স্লোগান টোগান দিয়েছে যে যারা জেলে আছেন তাদের ছাড়তে হবে, যারা জেলে আছেন তারা খুবই নাম করা লোক, এবং সুধা ভরদ্বাজ বা অন্যান্য যারা আছেন, গৌতম নওলাখা, এরা খুবই নাম করা লোক ভারতবর্ষের এবং গ্লোবালিও বটে, এদের অবশ্যই ছাড়া উচিত। কিন্তু সেই প্রশ্নটাকে ওই প্ল্যাটফর্মে বোধহয় বলাটা উচিত হয়নি আমার মনে হয়, কারণ এগুলি পলিটিক্যাল ইস্যু, এগুলি ডাইলুট হয়ে যায় অনেক সময়, যেটা হতে পারে, সেই সম্ভাবনা আছে। একদমই তাই, মানে আমিও নিজেও তোমার সঙ্গে একমত যে ওই প্ল্যাটফর্মে গিয়ে ওখানে দাঁড়িয়ে সেখানে যদি সিএএ এর ইস্যু তোলা হয় বা অন্য নাগরিকত্বর যে অন্য বিষয়গুলোতে আন্দোলন হয়েছে শাহিনবাগে, ঠিক 1 বছরই হয়ে আসছে, আগামীকাল 1 বছর পূর্তি, এই ইস্যুগুলো তোলা হলে নিশ্চয়ই তাহলে মানে এটা বলার সুযোগ অনেক বেড়ে যায় যে পিছনে একটা স্কিম রয়েছে, সবগুলো আন্দোলনের পিছনে সরকার বিরোধী স্কিম রয়েছে, থাকুক বা না থাকুক বিরোধীরা এটা বলার সুযোগ অনেক বেশি পেয়ে যায়। আমাদের সঙ্গে গৌতম লাহিড়ী যোগ দিচ্ছেন। গৌতম দা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে গত 24 ঘন্টায় কৃষক আন্দোলনে একটা নতুন জিনিস আমরা যেটা দেখছি, 24 ঘন্টা দুদিনই বলা চলে, 48 ঘন্টা গতকাল থেকে দেখছি, সেটা হচ্ছে এই আন্দোলনের পিছনে টুকরে টুকরে গ্যাং আছে, নকশাল পন্থীরা আছে, মাওবাদীরা আছে, এই একটা কথা, এই একটা প্রচার সারা দেশ জুড়ে বিজেপি নেতারা সংঘ পরিবারের পক্ষ থেকে বলা শুরু হয়েছে। মানে এই যে যে ছকের মধ্যে ফেলে দিলে একটা আন্দোলনকে সরকার বিরোধী, পরিকল্পিতভাবে সরকার বিরোধী বলতে খুব সুবিধা হয়, সেই ছকটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের মনে হয়েছে। শুভজিতের সেই কথাই শুভজিৎ বলছিল। আমি এই আন্দোলনের চরিত্রটা সম্পর্কে, এই দিকটা সম্পর্কে এবং এটাকে বিজেপি যেভাবে সরকার পক্ষ যেভাবে দেখছে সেটা সম্পর্কে তোমার মতামত জানতে চাইবো। দেখো, এই আন্দোলনটা থেকে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গিয়েছে যে 4 দফার আলোচনার পরেও যে কৃষকরা আন্দোলন শুরু করেছিলেন, যে পাঞ্জাব এবং হরিয়ানার কিয়দংশ, তারা কিন্তু সরকারের সঙ্গে কোনো আলোচনাতেই তারা এখনো পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছতে পারেননি, বরঞ্চ তারা একেবারেই অত্যন্ত আক্রমণাত্মক একটি লাইন নিয়েছেন যে এই বিল 3টিকে প্রত্যাহার করতে হবে, যেটা সরকারের পক্ষে মানা আদৌ সম্ভব নয়। আমার ধারণা সরকার সেটা মানবেও না। ফলে এই অবস্থায় আন্দোলনটাকে কিভাবে, যে কোনো শাসক গোষ্ঠী যাই করে থাকে, এটা তো অতীতেরও নজির আছে, এমন কিছু নতুনত্ব কিছু নয়, একটা আন্দোলনকে তার চরিত্রকে মানে কলুষিত করা, একই সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে একটা বিভেদ তৈরি করা, সেটা তো শাসক গোষ্ঠী করবেই এবং করাটা স্বাভাবিক। কারণ আজকেও আমরা দেখেছি যে কৃষিমন্ত্রীর সঙ্গে এমন কিছু কৃষক সংগঠন এসে দেখা করেছেন যারা বিলটিকে সমর্থন করছেন, বিশেষ করে দক্ষিণ ভারতের, যার মধ্যে রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্র, এইসব জায়গায়, তার মধ্যে কিছু মহারাষ্ট্র, যে হয়তো তারা বিজেপি অনুমোদিত হতে পারে, তারা কিন্তু সরকারের সঙ্গে দেখা করে জানিয়েছেন এই বিলটির জন্যই নাকি যারা সংঘর্ষ করছিলেন এতকাল, এই বিলটি এতদিনে আসায় তাদের লক্ষ্য পূরণ হয়েছে। ফলে কৃষক আন্দোলনের মধ্যে যে গোটা দেশব্যাপী যে ঐক্য গড়ে ওঠার কথা ছিল, তাতে কিন্তু এখন একটু কিঞ্চিত ফাটল দেখা যাচ্ছে, এবং এই ফাটল ধরাতে কিন্তু সরকার সমর্থ হয়েছে। আর এই আন্দোলনগুলোর পিছনে সাধারণত ভাবে গণতান্ত্রিক অধিকার নিয়ে যারা আন্দোলন করে থাকেন, যারা সোচ্চার হন বা হয়ে এসছেন এতকাল, আর তারা সব এইসব আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন বা যুক্ত হন, তারা সেটাকেও মনে করেন একটা মানবাধিকারের সঙ্গে, তারা নিজেরাকে নিযুক্ত করে দেন যে এই আন্দোলনগুলোকে। ফলে যেটা বর্তমান যে সরকার, অতীতে কোনো সরকার এইভাবে কোনো আন্দোলনের নেপথ্যে অন্য কোনো শক্তি জড়ো হলে তাকে এইভাবে তার চরিত্রায়ন করতেন না। কিন্তু এই সরকারের একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ আছে, যে আদর্শের কারণে তাদের যে আহ সহানুভূতিশীল, যে বলা সোজা কথায় বলা যায় যে ভোট ব্যাংক, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দিলে খুব সহজেই তাদেরকে বোঝানো সম্ভব আন্দোলনটা আসলে কৃষক স্বার্থের কারণে নয়, এর উদ্দেশ্য ভিন্ন, এর উদ্দেশ্য রাষ্ট্রবিরোধী, এর উদ্দেশ্য সেই কারণে এই টুকরে টুকরে গ্যাংয়ের প্রসঙ্গ কথাটাই আসছে আর কি বারবার।
ফলে আজকের দিনে দাঁড়িয়ে এটা ঘটনা। তবে একটা কথাতেই একটু কেন্দ্রীয় মন্ত্রী এক কথাতে আমি খুব মানে মানে বেশ বিস্মিত হয়েছি। তিনি প্রকাশ জাভড়েকর তিনি বলছিলেন যে এর পেছনে নাকি বামপন্থীরা আছে। আমি তো বামপন্থীদের কোথাও তো দেশে কোথাও দেখতে পাই না। পশ্চিমবঙ্গে যেখানে বা কেরালাতে ছিল সেখানেও তারা প্রায়, কেরালায় যাই যাই অবস্থা। আর বামপন্থীদের তো খুঁজতে হবে আর কিছুদিন পর দূরবীন নিয়ে পশ্চিমবাংলায়। সুতরাং বামপন্থীদের এই এত বড় একটা ক্ষমতা, এটা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিচ্ছেন, আমি ভেবে বেশ পুলকিত বোধ করছি। এবং আমার মনে হয় বামপন্থীরাও ভাবছেন না যে তাদেরকে এত কেন গুরুত্ব দেওয়া হলো আর কি হঠাৎ। তো ফলে তারা খুব চমকিত, ফলে তারাও নেমে পড়েছেন অতি উৎসাহে। ফলে তাদের সঙ্গে ওই লাল ঝান্ডা দেখা যাচ্ছে অনেক জায়গাতেই আন্দোলনগুলোতে। এটা ঘটনা সবুজ ঝান্ডার পাশাপাশি তবে কৃষকদের সবুজ ঝান্ডা, এটা সবুজ ঝান্ডা মানে কোন ধর্মীয় সম্প্রদায়ের সবুজ ঝান্ডা নয়। ফলে এই আন্দোলনটাকে কিন্তু পাঞ্জাব বা হরিয়ানায় যেভাবে এই আন্দোলনটা সেখানে একটা সর্বসম্মতি তৈরি করেছে সর্বস্তরে, মানে এটা তো ভাবা যায় না। সেখানকার সাংস্কৃতিক কলা কুশলী, নামি দামি বলিউড স্টার, পপ স্টার, এমনকি খেলোয়াড়, এমনকি পুলিশের ডিজিপি, তিনি পর্যন্ত পদত্যাগ করছেন এই আন্দোলনের স্বার্থে, যেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আমরা দেখছি না। ফলে আন্দোলনটা কিছুটা হলেও বলতে হবে যেটা ঘটনা, যেটা পাঞ্জাব এবং হরিয়ানা কেন্দ্রিক হয়ে উঠেছে। কিছু রাজস্থান, হিন্দি বলয়ের সামান্য কিছু রাজ্যের প্রভাব, আমি উত্তরপ্রদেশেও খুব বিরাট কোনো প্রভাবে আছে এর দেখতে পাচ্ছি না। সেই দিক থেকে সরকার, আমি বলবো রাজনৈতিক ভাবে যে কোনো কারণেই হোক একটা সফল হয়েছেন, যে এই আন্দোলনটাকে অনেকটা স্তীমিত করে দেওয়ার জন্য। অর্থাৎ কৃষকদের যে বার্গেনিং পাওয়ার, আজ বিকেলে যেটা তাদের সরকারের কাছে পৌঁছে দেওয়ার কথা, আমি সর্বশেষ সংবাদটা জানি না কি তারা জানিয়েছেন। সেটা জানালে তারপরেও কিন্তু কেন্দ্রীয় সরকার বলছেন আলোচনা করতে রাজি আছি। কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা ভীতি কাজ করছে যে একেবারে উপেক্ষা করাটা। আর দুটো তথ্য এই প্রসঙ্গে বলে রাখা খুব ভালো, খুব তো চিত্তাকর্ষক তথ্য, যেটা অমিত শাহ বলেছেন এই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দিল্লির জাতীয় সংবাদ মাধ্যমে। কলকাতার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা জানি না, কলকাতার সংবাদ মাধ্যমে এসব খবরে আগ্রহী কিনা তাও জানি না। তারা বোধহয় অনেক বেশি তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বৈশাখী শোভনের চর্চা নিয়ে বেশি ব্যস্ত। কিন্তু যেটা বেরিয়েছে যে অমিত শাহ স্বীকার করেছেন যে 37টা কৃষি পণ্য তাকে যদি আমি এমএসপি দিয়ে কিনতে হয়, তাহলে 17 লক্ষ কোটি টাকা লাগবে, যেটা দেওয়া সম্ভব নয়। তিনি এক কথায় বলেছেন এমএসপি মেনে নেবে সরকার সার্বিকভাবে, যেটা এতকাল বলা হচ্ছিল যে এমএসপি তারা মেনে নেবেন, এমএসপি বজায় থাকবে। কিন্তু অমিত শাহ বলেছেন যে এই সম্পূর্ণ সব এমএসপি সব পণ্যের ক্ষেত্রে মানা যাবে না। এটা এক। দ্বিতীয়ত তিনি একটু অদ্ভুত কথা বলেছেন যে এই আইনটি করার আগে তার মনে হয়েছে যে কৃষকদের সঙ্গে একবার একটু আলোচনা করে নিলে ভালো হতো। ফলে এই যে স্টেক হোল্ডারদের সঙ্গে যে আলোচনা করা হয়নি, যেটা মূলত বিরোধী দলগুলোর অভিযোগ ছিল পার্লামেন্টে, পরবর্তীকালে তারা খুব সফলভাবে এই বার্তাটা পৌঁছে দিতে পারেননি, তারা এতটাই দুর্বল বলে মনে হয়েছে। তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতাও ছিল না মানুষের কাছে। ফলে আজকে সরকার কিন্তু মানছেন যে এটা নিয়ে একটা আলোচনার প্রয়োজন ছিল। এবং তাদের যে এমএসপি সম্পর্কে ধারণাটা তারা যে বলতে চাইছেন, সেইটা কিন্তু আজকে কিন্তু যদি সংবাদপত্রের ওই তথ্য, আজকে কিন্তু পর্যন্ত অমিত শাহের তরফ থেকে কোনো খণ্ডন আসেনি ওই বক্তব্যে, সুতরাং ধরে নেওয়া যায় ওটি সত্যি। ফলে সেইখানে দেখে ভাবতে হবে যে বিষয়টা, যে এমএসপির যে মেকানিজমের কথাটা বলা হচ্ছিল, সেই মেকানিজমটা কিভাবে আসবে, সরকার লিখিতভাবে কতটুকু মানছেন। একটা ব্ল্যাঙ্কেট প্রচার হচ্ছে যে সরকার তো মেনে নিচ্ছেন সব, তাহলে কেন কৃষকরা আন্দোলন করছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কিভাবে মানছেন, কেন মানছেন। আগে এমএসপি মান্ডিতে কেনা হতো, তাহলে বেসরকারি হাতে যখন যাবে বাজার, তারা কি সেই এমএসপি মানবেন? তার গ্যারান্টি, তার নিশ্চয়তা, এগুলো আইনে কোথায় আছে? নেই। কারণ বলছে এমএসপিটা একটা প্রশাসনিক ব্যবস্থা, এটা কোনো আইনি ব্যবস্থা কোনোদিনই ছিল না। আজ যখন নতুন ব্যবস্থা তৈরি হচ্ছে, তাহলে নতুন একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথাও ভেবে দেখা যেতে পারে। এইটাই। তবে আন্দোলনটা আমার মনে হয়েছে এমএসপির কথা যেটা বলছো, আরএসএস আরএসএস কিন্তু আনুষ্ঠানিকভাবে এটাকে এমএসপিটাকে সমর্থন করছে রাখাটাকে, এবং তারাও কিন্তু এখন বলছে যে আহ, আইনের কতগুলো সংশোধন পরিবর্তন দরকার ছিল, পরিমার্জন দরকার, পরিবর্তন এবং পরিমার্জন দরকার। আরএসএস এর যখন এই শর্টটা শোনা যাচ্ছে, তখন কিন্তু এটা মনে করারও কারণ আছে যে সরকার কিছুটা নমনীয় হওয়ার জন্য তৈরি, যেটা তুমি বলছো।
কতটা এবং কিভাবে কোন ক্ষেত্রে সেগুলো নিয়ে হয়তো পরবর্তী বার্গেনিংটা হতে পারে, এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আমার মনে হচ্ছে, আরএসএস এর বিশেষ করে যে প্রস্তাব তারা পাশ করেছে সেটা দেখে। তোমার কি ধারণা বিষয়? না, আর দেখো, যখনই এরকম ধরনের কোনো একটা মানে খুবই পপুলার কোনো মুভমেন্ট হয়, এটা আমরা অতীতকে শ্রমিক আন্দোলনের সময়ও দেখেছি, কিন্তু আরএসএস এর শ্রমিক সংগঠন কিন্তু এগিয়ে আসে, তারা কিন্তু এই বিষয়ে সামিল হয় প্রথমে। কিন্তু ধীরে 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 তারা কিন্তু একটা সরকারের সঙ্গে এই আন্দোলনের একটা মধ্যস্থতা করার চেষ্টা করে, এবং যেটা আন্দোলনটা একটা জায়গায় গিয়ে যদি আন্দোলনটাকে সমাপ্তি ঘটানো যায়, তাহলে আরএসএস কতদূর যাবেন এই আন্দোলন নিয়ে। কারণ আরএসএস এর কোনো শিকড় রাজনৈতিকভাবে পাঞ্জাব হরিয়ানায় থাকতে পারে, পাঞ্জাবে ততটা শক্তিশালী নয়। আর পাঞ্জাবে যে বিপদের কথাটাও বলা হচ্ছে, এটা ঘটনা তো, যে এই আন্দোলন যদি সত্যি সত্যি সেরকম কোনো বেগতিক জায়গায় পৌঁছে যায়, কোনো পৌঁছানোর, পাঞ্জাবের অতীত ইতিহাস দেখলে যদি মনে হয় কেন্দ্রীয় সরকার এমন কিছু একটা আইন চাপিয়ে দিচ্ছেন তাদের উপরে যেটা তাদের উপর স্বীকার্য নয়, তাহলে সেক্ষেত্রে আন্দোলন যে কোনো জায়গায় একটা হিংসাত্মক জায়গা নিতে পারে। এবং সেই আশঙ্কাতেই কিন্তু কেন্দ্রীয় সরকার, তার মনে হয়, আমার মনে হয় নিশ্চয়ই ইন্টেলিজেন্স সেরকম ধরনের রিপোর্ট দিচ্ছে না তাদের, সেজন্য একেবারে উপেক্ষা করতে পারছে না। এটা অন্য কোনো জায়গার আন্দোলন হলে যেভাবে এতদিন অন্য সমস্ত দাবি দেওয়া উপেক্ষা করা গিয়েছিল, সে সিএই হোক, এনআরসি হোক, যাবতীয় বিষয়ই হোক, কিন্তু এটাকে কিন্তু যে উপেক্ষা করা যাচ্ছে না, তার একটা বড় কারণ আছে। কারণ বিদেশে অবস্থিত যে এই শিখ কমিউনিটির যে সাপোর্ট বেস যারা রয়েছে, তাদের যারা বিক্ষোভ দেখিয়েছে লন্ডন, ওয়াশিংটনে, সেই ধরনের মধ্যে কিন্তু এমন কিছু সত্যিকারের কিছু শক্তি কিন্তু তারা যোগ দিয়েছে, যে এটা কিন্তু অস্বীকার করা একেবারেই যাবে না। ফলে সরকারের সম্পূর্ণ কাজে যে খালিস্তানিরাই আন্দোলন পরিচালনা করছে তা হয়তো নয়, কিন্তু খালিস্তানিরা সুযোগ যে নেবে না এটা বলা মুশকিল আছে। ফলে সেই কারণে সরকার কিন্তু চিন্তিত। সরকার কখনোই কিন্তু এই ধরনের উগ্র মনোভাব রাজনৈতিকভাবে সম্পূর্ণ বিরোধী একটি দলের সমর্থিত একটি আন্দোলন, কংগ্রেস সরকারের সঙ্গে তো তাদের সম্পর্ক অহিনুকুল সম্পর্ক, তারা তো কোথাও দেখতে পারেন না কংগ্রেসের কোনো অস্তিত্বকে সেখানে। তা সত্ত্বেও পাঞ্জাবে যেখানে তাদের কোনো অস্তিত্ব অত্যন্ত নগণ্য, সেই রকম অবস্থাতেও তারা পাঞ্জাবের এই কৃষকদের একেবারে উপেক্ষা করছেন না। রাস্তা থেকে প্রথম দিনে যে তারা শীতের 6 ডিগ্রি টেম্পারেচারে যে জলকামান ছেড়েছিলেন, আজও তা কিন্তু করছেন না। ফলে কোথাও কোথাও দিল্লির বর্ডারে যানবাহন চলাচলে অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও কোথাও দেওয়া হচ্ছে না, কৃষকরা দিচ্ছেন না। এবং এটা একটা ক্রমশ একটা প্রতীকী লড়াইয়ে কিন্তু রূপান্তরিত হচ্ছে, ক্রমশ ধীরে ধীরে একটা গণ আন্দোলন থেকে কিন্তু ক্রমশ ক্রমশ একটা প্রতীকী আকার ধারণ করছে। কিন্তু সেই প্রতীকী আকারটাকেও কিন্তু সরকার উপেক্ষা করতে পারছেন না, তাদের ভ্রুরও কিন্তু কুঁচকে আছে। হুম হুম। সেখানে শুভজিৎ, তোমার কি মনে হচ্ছে এই যে আন্দোলনের যেটা রাজনৈতিক আহ, চরিত্র যেটা আর কি, সেটা থেকে তোমার কি মনে হচ্ছে, মানে এটা কোন দিকে যাবে, কতখানি সাফল্যের সম্ভাবনা, কিভাবে এর একটা প্রশমন হতে পারে শেষ পর্যন্ত? কোনো না কোনো ভাবে তো এটাকে রিজলভ করতে হবে, তো তো অন্তকাল তো কৃষকরা পথে বসে থাকবে না। সম্ভাব্য সমাধানটা কি হতে পারে? না, সম্ভাব্য সমাধান আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট, যে এক্স্যাক্টলি কৃষকদের নেচার অফ ডিমান্ডটা কি এবং এটাকে সরকার কিভাবে অ্যাড্রেস করবে এবং সলভ করবে। আমি খুব ওপর জানি ব্যাপারটা, ফলে আমার পক্ষে এটা বলা মুশকিল যে কোন কোন পয়েন্ট এক্স্যাক্টলি। তারা নিশ্চয়ই সারাক্ষণই কথাবার্তা বলছেন এবং ব্যাক চ্যানেল নেগোসিয়েশনও হচ্ছে, যার মাধ্যমে সেটেলমেন্ট বেরোবে। কিন্তু তোমার প্রশ্নের যেটা প্রথম দিকের অংশটা ছিল, অর্থাৎ রাজনৈতিকভাবে এটাকে কে কিভাবে দেখছে, এইখানেই একজন প্রশ্ন করছেন যে এইখানে বাংলার দলগুলি কেন এটাকে ইস্যু হিসেবে সামনে নিয়ে আসছে। এর আমার মনে হয় যে প্রথমত যে এই যে কৃষির জায়গাটা, কৃষির বিষয়টা এক এক রাজ্যে এক এক রকম। ফলে বাংলায় এই ধরনের কৃষক নেই, এই ধরনের কৃষিকাজ হয় না, তার নেচার বা তার চরিত্রটা আলাদা, ফলে এখানে মুভমেন্ট হওয়া সম্ভব না। কিন্তু বিভিন্ন রাজ্যে পলিটিক্যালি এটাকে কাজে লাগানো যেত কিনা, সেটা একটা খুব বড় প্রশ্ন। অর্থাৎ বিরোধীরা এটাকে বিভিন্ন জায়গায় এক ধরনের বিল্ড আপের মধ্যে, মানে এই জিনিসটাকে পেগ হিসেবে ধরে, আমি বলছি না যে এই কৃষক আন্দোলনই করতে হবে, কিন্তু বিষয়টাকে সামনে নিয়ে আসা হবে, এটার মাধ্যমে কেন্দ্র সরকারকে কোণঠাসা করার
তারা তারা সেটা করতে পারতেন কি পারতেন না, এই প্রশ্নটা আমি ভাবছি গত কয়েকদিন ধরে এমন ভাবছি, এটার সরাসরি এটারও উত্তর দেওয়া খুব মুশকিল। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু নানা বিষয় নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে সব দলই বিজেপির সমালোচনা করে, কিন্তু এই প্রশ্নে সেইভাবে কিন্তু কোনো দলই রাস্তায় নামে। কেন নামলো না? এর নানান কনস্পিরেসি অ্যাঙ্গেল থাকতে পারে, নানান অ্যাঙ্গেল থাকতে পারে, বা তাদের এটাও মনে হতে পারে যে এটা নিয়ে পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে হয়তো কোনো কেন নামলো না, তার একটা উত্তর হচ্ছে এই এপিএমসির মাধ্যমে ফসল বিক্রি করার যে প্রথা, যেটা একটা কেন্দ্রীয় ইস্যু, সেটা পশ্চিমবঙ্গে নেই, সেটা তার অস্তিত্বই নেই এপিএমসির মাধ্যমে ফসল বিক্রি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি, এটা ছোট নেই। এটা পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা এখন যা, কৃষি এবং কৃষি পণ্য বিক্রি করার এখন যে অবস্থা, সেটাকে এই মূল একটা যে আন্দোলনের ইস্যু, সেটা স্পর্শই করে না, সেটা ইরেলিভেন্ট, অপ্রাসঙ্গিক। এদিকে ওদিকে কোনো দিকেই আমি সেটাই বলছিলাম যে এখানে কৃষি এক এক রাজ্যে এক এক রকম ভাবে হয়, কৃষকরা একভাবে কাজ করেন। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে কেন্দ্র সরকার যা যা করেছে গত কয়েক বছরে নানা বিষয়, হ্যাঁ, এখন তো এটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। যখন একটা ইস্যু তৈরি হয়, যখন ইস্যু তৈরি হয় সেটাকে কেন্দ্র করে আরো অনেক বিল্ড আপ করা যায়। মানে সিঙ্গুরের আন্দোলন তো শুধুই সিঙ্গুরের আন্দোলন থাকে না, সেটা ছড়িয়ে পড়ে, আরো 5-7টা জিনিস তার সঙ্গে জুড়ে যায়। এইটাকে জুড়ে যে একটা ওভারআর্চিং ন্যারেটিভ তৈরি করা যে মানে বেসরকারীকরণ হচ্ছে, বেসরকারীকরণের ইস্যুটাকে তো সামনে নিয়ে আসা যেত। এইটাকে কেন্দ্র করে বেসরকারীকরণের ইস্যুটা, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে আলোচনা হচ্ছে, ছোট ছোট করে আলোচনা হচ্ছে, সিভিল সোসাইটি আলোচনা করছে, মাঝে মধ্যে কাগজে লেখা হচ্ছে, সবাই জিজ্ঞাসা করছেন ট্রেন কি বিক্রি হয়ে গেল, রেল টেলিফোন কোম্পানি বিক্রি হয়ে গেল, ধারাবাহিকভাবে আমার সুদের হার কমছে, সমস্ত বয়স্ক মানুষ এই প্রশ্ন করছেন এবং এরা বিক্ষিপ্তভাবে বলছেনও। মানে সব পার্টি এটা বিক্ষিপ্তভাবে বলছে, কিন্তু মূল প্রশ্নটা তো বেসরকারীকরণের প্রশ্ন। কৃষি টিষি সবকিছুর ওপরে একটা বেসরকারীকরণের প্রশ্ন আছে, যে মনোপলিস্টিক ক্যাপিটালের প্রশ্ন আছে, যে প্রশ্নটা সবচেয়ে বেশি। এবং পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়, এই ব্যাকগ্রাউন্ড গুলি খুব ভালোভাবে জানে। 40 বছরের বামফ্রন্ট সরকার থাকার, 34 বছর বামফ্রন্ট সরকার থাকার ফলে তারা এই বেসরকারীকরণ কি, পুঁজি কি, আদানি আম্বানি কি, এই ট্রেনিং তাদের আছে। এটা তাদের অন্য রাজ্যের মতো বুঝিয়ে বলতে হয় না যে বেসরকারীকরণের ভালো দিক কি খারাপ দিক কি, তারা খুব ভালোভাবে জানেন, তারা তৈরি হয়ে আছেন। কিন্তু এখনো পর্যন্ত, শুধু আমি কৃষকের পয়েন্ট থেকে বলছি না, এই যে বেসরকারীকরণ, এই যে ব্যাংকে সুদ কমে যাওয়া, সব জায়গায় প্রত্যেকটি বয়স্ক মানুষ আজকে সাফার করছে। যে কোনো 60 বছরের বয়স্ক মানুষ যারা প্ল্যান করেছিলেন 40 বছর আগে এত টাকা ব্যাংকে রাখবো আর তার থেকে এত সুদ পাবো, তাদের আজকে কি অবস্থা সেটাও দেখা যাক। বেসরকারীকরণ আর আর যেটা ক্রমশ যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা তোমাদের বোধহয় কিছুদিন আগে তোমাদের ওখানে একজন লিখেও ছিলেন যে এদের টেন্ডেন্সিটা হচ্ছে বেসরকারীকরণটাকে ক্রমশ ক্রমশ বাড়িয়ে নিয়ে যাওয়া, বাজার খুলে দেওয়া। কিন্তু তৃতীয় বিশ্বের দেশে সেটা করা যায় কিনা, কতটা করা যায়, এই কৃষি আন্দোলনকে কেন্দ্র করে এই প্রশ্নটা তোলা যেত, এই বেসরকারীকরণের প্রশ্নটা তোলা যেত, সরকারিকরণ বেসরকারীকরণের প্রশ্ন তোলা যেত। কিন্তু সেইটা কিন্তু এখনো পর্যন্ত বামপন্থী হয়তো তুলতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গে তাদের শক্তি নেই। আর কোনো অজ্ঞাত কারণে তৃণমূল কংগ্রেস এই প্রশ্নটাকে সেভাবে সামনে আনে না। আর কংগ্রেসের পক্ষে আনাই সম্ভব নয়, কারণ তারা স্বামীনাথন কমিটি বা এইগুলি কংগ্রেসই এই বেসরকারীকরণের রাস্তা দেখিয়েছে, তারা এগুলি কোনোদিন বাস্তবায়িত করেনি, ফলে কংগ্রেসের পক্ষে তোলাও সম্ভব। কিন্তু যারা তুলতে পারে, কংগ্রেস বা বামেরা, তারা কিন্তু সেভাবে বেসরকারীকরণের ইস্যুটাকে পশ্চিমবঙ্গে, এই যে নির্বাচন আসছে, এদের পুরো ইস্যুটাই সাম্প্রদায়িকরণ এবং বিজেপি, মোদীকে আটকাতে হবে, মোদীকে আটকাতে হবে। কিন্তু তারা কখনোই এখনো পর্যন্ত তারা ইস্যু ভিত্তিক সেইভাবে কথাবার্তা কিন্তু বলছেন না। আমি যা বললাম, বামপন্থীদের শক্তি কম, আর তৃণমূল কংগ্রেস অজ্ঞাত কারণে বলছেন না। অজ্ঞাত কিন্তু অনুমান করা যেতেই পারে। তুমি যেটা বললে এটা নিয়ে আলোচনাটা একটু করা যেতে পারে যে অন্য যে সমস্ত ইন্টারেস্ট গ্রুপ এই সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ফলে, বিভিন্ন কাজের ফলে সম্প্রতিকালে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে লেবাররা একটা বিরাট বড়, শ্রম আইনের যে সংস্কারগুলো করা হয়েছে তার ফলে একটা বিরাট অংশ শ্রমিক এবং যারা খুবই সংগঠিত ট্রেড ইউনিয়নের মাধ্যমে, তাদের পক্ষে যে কোনো আন্দোলন, যে কোনো রাজনৈতিক প্রতিবাদ করা অনেক সহজ। তাদের সঙ্গে কিন্তু বেসরকারীকরণের কথা যেখানে বলছো, ব্যাংক বেসরকারীকরণের কথা, তার যে প্রস্তাব হয়েছে রিজার্ভ ব্যাংকের ইন্টারনাল কমিটিতে, তারও প্রতিবাদ আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে দেখেছি।
কিন্তু এই সরকারের এই সমস্ত পদক্ষেপগুলোর মধ্যে যে ওভারঅল ডিজাইন আছে, গ্র্যান্ড ডিজাইন আছে, সেটাকে চিহ্নিত করে পলিটিক্যালি সেইটাকে ধরে আন্দোলন করা, সেইটাকে একটা সাধারণ মানুষের সামনে তুলে ধরে চিহ্নিত করে সমস্ত ইন্টারেস্ট গ্রুপকে জড়ো করা, সেই পলিটিক্যাল উদ্যোগ তো আমরা দেখছি না। সারা দেশের যেটা প্রধান বিরোধী দল কংগ্রেস, তাদের আমি একেবারেই দেখছি না। পশ্চিমবঙ্গ তুমি তোমার সঙ্গে একমত দেখছি না। গৌতম দা, তুমিও এটা অবজারভেশনটার সঙ্গে নিশ্চয়ই একমত। একটা লাইন অ্যাড করবো, একটা লাইন, বলো। একটা লাইন। সেটা হচ্ছে যে যদি আরএসএস এর, আমি অনেকের সঙ্গে আরএসএস এর পশ্চিমবঙ্গে কথা বলেছি, আরএসএস এর অনেকে কিন্তু যেরকম ভাবে ভোকাল এই বেসরকারীকরণের বিরুদ্ধে, আমার মনে হয়েছে যে সেভাবে কিন্তু বিরোধী পক্ষ ভোকাল নয়। মানে স্বদেশী জাগরণ মঞ্চ বিশেষ করে তারা পশ্চিমবঙ্গে তারা একটা লিফলেটও বার করেছিল কিছুদিন আগে এই বেসরকারীকরণের বিরুদ্ধে, এবং এরা বারবার এদের কৃষক সংঘ বারবার এর এগেনস্টে কথা বলছে। এটা হতেই পারে এক সময় যে তারা দুটো দুটো দিকই ধরতে চাইছে, বিরোধী দিকটা ধরতে চাইছে এবং রুলিং পার্টি তো তারা বটেই, কিন্তু তারা যথেষ্ট ভোকাল, খুব অদ্ভুত ভাবে অপোজিশন পার্টি ভোকাল না। গৌতম দা, কেন না? হ্যাঁ, তার একটা বড় একটা কারণ আছে। প্রধান কারণ হচ্ছে যে সমস্ত রাজনৈতিক নেতারা তারা এই আন্দোলনে অংশগ্রহণ সরাসরি করতে গিয়েছিলেন প্রত্যক্ষভাবে। সেখানে কিন্তু কৃষক সংগঠনের প্রত্যেক পক্ষ থেকে কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক নেতাকে তারা এই আন্দোলনে চাইছেন না, অন্তত সামনের সারিতে থাকুক। কিন্তু নেপথ্য থেকে আমি যেমন 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 জানি মধ্য দিল্লির বা অন্যান্য অনেক জায়গাতেই যুব কংগ্রেসের পক্ষ থেকে এই কৃষকদের জন্য লঙ্গরখানা খোলা হয়েছে। তারা সেখানে আসছেন, খাবার নিচ্ছেন, খাবার চলে যাচ্ছেন। এমনকি যেদিন বিজ্ঞান ভবনে মিটিং হয় সেদিন কিন্তু ওই খাবারগুলো গিয়েছিল যুব কংগ্রেসের দপ্তর থেকে। ফলে তারা চেয়েছিল বাইরে লঙ্গর থেকে খাবার আসুক। কিন্তু এই লঙ্গর বলতে এই ধরনের যে সাহায্যগুলো করা, পরিকাঠামো আন্দোলনে তাদেরকে আন্দোলনে উৎসাহিত করার ক্ষেত্রে যে কিন্তু এটা কংগ্রেস শাসিত অন্যান্য অনেক রাজ্যে কিন্তু এটা ঘটনা যে কৃষকরা যেভাবে আন্দোলনে নামতে পারতো সেটা নামছে না। সেটা ঠিকই, কংগ্রেসের লড়াইটা অনেকটাই প্রতীকী লড়াই হয়ে দাঁড়িয়েছে, যেটা শুভজিৎ বলছিল এটা ঠিকই কিনা। তফাৎ একটা আছে বিজেপির সঙ্গে কংগ্রেসের, আর বিশেষ করে আমি বলবো এখন রাহুল গান্ধীর কংগ্রেস যেটা, সেটা অনেক বেশি কিন্তু কেন্দ্রের বামমুখী বেশি আর কি। অর্থাৎ লেফট অফ দ্য সেন্টার তারা আইডিওলজিতে বিশ্বাস করে, আর বিজেপি যেটা সেটা পরিষ্কার রাইট অফ দ্য সেন্টার আইডিওলজিতে খুব কট্টরভাবে বিশ্বাসী। তাহলে প্রথম দিন তারা সরকারে এসে ঘোষণা করেছিলেন, যেটা কেউ গুরুত্ব কেন দেননি আমি জানি না, তারা বলেছিলেন যে লেস ম্যাক্সিমাম গভর্নেন্স আর লেস গভর্নমেন্ট। প্রতিটি জিনিস থেকে সরকারের যে কল্যাণকামী ভূমিকা থাকে, রাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকা সরকার কেবলমাত্র প্রতিরক্ষা, বৈদেশিক নীতি, এই নিরাপত্তা, এই বিষয়গুলি ছাড়া আর কোনো বিষয়ে সরকার আর কোনো ভূমিকা নেবেন না। ধীরে ধীরে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে রাষ্ট্রায়ত্ত সংস্থাই হোক বা যেখান থেকেই হোক সরকার কিন্তু সরছে। এটা কিন্তু এরা আদর্শগতভাবে বিশ্বাসী। এরা মনে করেন যে এভাবেই এদের যারা দার্শনিক যে বন্ধু, সে অরবিন্দ পানগড়িয়াই হোক বা কি বিবেক দেবরাই হোক, তারা কিন্তু বিশ্বাস করেন এই ধরনের অর্থনীতিতে, যে তারা মনে করেন যে সমাজে যারা উৎপাদক, যারা উৎপাদন ক্ষমতার যারা মালিক, তারা যদি বৃদ্ধি পান, তাদের যদি সম্পদ বাড়ে, তাদের যদি অর্থবল বাড়ে, তাহলে তারা কিন্তু অনেক বেশি কর্মসংস্থান করতে পারে। এটা তারা দার্শনিকভাবে এই অর্থনীতিতে বিশ্বাস করেন। এখন লড়াইটা হচ্ছে এইখানে, যে এই লড়াইটা একটা আদর্শগত লড়াইয়ের জায়গাতেও কিন্তু এসে দাঁড়িয়েছে। সেইটা এটা ঘটনা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বিরোধী দলের কাছ থেকে যতটা আশা করা গিয়েছিল ততটা তারা নয়, তারা সেভাবে তারা করে উঠতে পারছেন না, মানুষের কাছে বোঝাতেও পারছেন না। সেজন্য কৃষকরা নিজেরাই নিজেদের সমস্যা নিজেরাই তুলে এনেছেন, নিজেরাই রাস্তায় বসে ঠিক করছেন রণনীতি, নিজেরাই ঠিক করছেন আলোচনা করে কি করবেন। কোথাও কোনো প্রথম দিনের একটা আলোচনায় আমি দেখেছিলাম সিপিএম এর কৃষক সভার হান্নান মোল্লা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এবং যে কারণে কংগ্রেস বোধহয় গভর্নমেন্টের ধারণায় প্রচার করতে সুবিধা হয় যে পেছনে বামপন্থীরা আছে। হান্নান মোল্লা কৃষক আন্দোলনের নেতা হয়ে কতটা এই আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছেন, কতটা কি করছেন আমি তো জানি না। নিশ্চয়ই তিনি পরামর্শ দিচ্ছেন হয়তো পেছন থেকে, বা তাদের সর্বভারতীয় ক্ষেত্রে কতটা শক্তি আছে সেটা এখন এই সংগঠনগুলো তো ক্রমশ হাতছাড়া হয়ে গেছে। কতগুলি মানে
স্বেচ্ছায় তৈরি হওয়া কিছু নেতা, যারা আর কি কৃষক নেতা হয়েছেন, টিকায়েতের মতো নেতা, যারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে সদস্য নন, অংশ নন, কি শারদ যোশী, শরৎ যোশী। তিনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের তিনি কোনো সক্রিয় কোনো নেতা নন, কিন্তু এটা কৃষক সমাজের একটা বড় নেতা হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠিত। তাকে সব সরকারই কিন্তু গুরুত্ব দিয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল প্রয়োজন মতো। এবং এই নেতারা কিন্তু দেখা যাবে যে বৃহৎ আন্দোলনগুলোর যখন চূড়ান্ত অবস্থায় পৌঁছচ্ছে বা পিকে পৌঁছাচ্ছে, তখন এরাই কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করে। যেমন ট্রেড ইউনিয়নে আমরা দেখতাম দত্তা সামন্ত, জর্জ ফার্নান্ডেজের মতো নেতাদের, তারা একটা সময় গিয়ে সরকারের সঙ্গে একটা আলোচনার রাস্তা খুলতেন, খুলে একটা মধ্যস্থতায় আসতেন এবং সেই এখানে মধ্যস্থতাটাকেই বিজয় বলে ঘোষণা করে নিজেদের অকৃত্রিম নেতৃত্ব এই সমাজগুলোর ওপর তারা কিন্তু প্রতিষ্ঠিত রাখতে পারতেন। কিন্তু যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল, যেটা শুভজিৎ বলছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে নিশ্চয়ই কৃষি আন্দোলন ঘটেছিল, এটা ঘটনা। মানে সিপিএম যখন শিল্পায়নের নামে যা করতে চাইছিল, যেটাতে যে আন্দোলনটাতে যে কারণে বহু শক্তি যোগ দিয়েছিল, খুব স্বাভাবিকভাবে সেসব শক্তি কিন্তু পৃথিবীর যে ভারতবর্ষে যেখানেই আন্দোলন হন তারা কিন্তু ওখানে যোগ দেবেন, তাদের সংখ্যায় তারা 2 জন হন কি 200 জন হন, সেটা হবে। পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে আন্দোলনের পেছনে বামপন্থীরাই অভিযোগ করতেন মাওবাদীরা রয়েছে, নন্দীগ্রাম সিন্ধুগুড়ের পেছনে মাওবাদীরা রয়েছেন, এ তো বামপন্থীদেরই অভিযোগ ছিল। গৌতম দা, তুমি তুমি যেটা বলছো সেখান থেকে আমি আরেকটা কিন্তু আহ, খুব বড় একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই ইস্যুগুলো, যেগুলো নিয়ে শুভজিৎ একটু আগে বলছিল, যে বহু মানুষ তো কথা বলছে, বেসরকারীকরণ নিয়ে কথা বলছে, শ্রম আইনে পরিবর্তন নিয়ে কথা বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই ইস্যুগুলো তুলছে না। আমরা জানি যে সংসদে এই কৃষি সংস্কার আইনগুলো যেভাবে পাশ হয়েছে, তাতে সংসদীয় প্রক্রিয়াকে অনেকটাই লঙ্ঘন করা হয়েছে। বিরোধীরা ডিভিশন চেয়েছিলেন রাজ্যসভায়, সেটা করা হয়নি। অর্থাৎ সেইখানে সাংসদদের কথা, যাদের জনপ্রতিনিধি হওয়ার কথা, জনতার কণ্ঠস্বর যাদের মাধ্যমে যাওয়ার কথা আইন প্রণয়নের ক্ষেত্রে, তাদের সে দায়িত্ব তারা পালন করেননি বা করতে দেওয়া হয়নি। আমি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে তাহলে এই মানুষের সঙ্গে সরকারের যেটা নেগোসিয়েশনের জায়গা, আলোচনার জায়গা, সেটা কি সংসদের বাইরে এসে রাজপথ হয়ে দাঁড়াচ্ছে? আমার কাছে এটা প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর যে কর্তব্য পালন করার কথা, রাজনৈতিক দলগুলোর যে কণ্ঠস্বরটা তুলে আনার কথা, এই কণ্ঠস্বরটা তাদের বদলে কি এই ধরনের যে সংগঠন, কৃষক সংগঠন, যাদের কিন্তু আদর্শগতভাবে কোনো একটা বৃহৎ রাজনীতির সঙ্গে তারা যুক্ত নয়, তারা কৃষকদের সমস্যা নিয়ে ভাবি, তাদের মাধ্যমেই কি জনতার কণ্ঠস্বর আগামী দিনে আমরা শুনতে পাবো? আর সংসদ থেকে রাজপথে চলে এলো, পলিটিক্যাল পার্টিগুলো কি অপ্রাসঙ্গিক না হলেও অনেকটাই প্রাসঙ্গিকতা হারালো? এইটা আমি আর একটা খুব বড় প্রশ্ন, যেটা উত্তর আমি জানি না, তোমাদের কাছে নির্দিষ্ট উত্তর তো থাকা না, সম্ভব আমি নয়। এটা তো খুব স্বাভাবিকভাবেই বলতে পারি। না, আমি তো এটা বলতেই পারি, এই ট্রেন্ডটা কিন্তু দেখা গিয়েছিল যখন আন্না হাজারের নেতৃত্বে কিন্তু দুর্নীতি দমনের আন্দোলন হয়। সেই আন্দোলন রাজপথেরই আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের যে আইন, যেটি খসড়া আইন, সেটা রাজপথেই তৈরি হয়েছিল। এবং তখনকার তদানীন্তন সরকার, ইউপিএ সরকার, তারা কিন্তু কমিটি গঠন করে, একটি মন্ত্রীদের কমিটি এবং একটি আন্দোলনকারীদের কমিটি তারা তৈরি করে, সেই প্রথম কিন্তু একটা লক্ষণ দেখা গিয়েছিল যে এই ধরনের যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যে একটা ভূমিকা, তাদের কিন্তু একটা ভূমিকাকে সরকার স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে জনরোষের চাপে। এবং আরো অন্যভাবে দেখতে গেলে কিন্তু বলা যায় যে ইউপিএ একেতে যে অ্যাডভাইসারি কমিটি তৈরি হয়েছিল, ন্যাশনাল অ্যাডভাইসারি কমিটি, সোনিয়া গান্ধীর নেতৃত্বে, তিনি তার চেয়ারম্যান ছিলেন, সেখানে কিন্তু যে ধরনের সদস্য বা সদস্যরা ছিলেন, তারা কিন্তু যে পরামর্শ দিতেন, যে যেমন রাইট টু ইনফরমেশন, যেমন ফুড সিকিউরিটি, এই যেগুলো হচ্ছে মানে লেজিসলেশন বেসড রাইট, লিগাল রাইট, মহাত্মা গান্ধী নারেগা প্রোগ্রাম, সেটা তো অ্যাকচুয়ালি বামপন্থীদের বহু পুরনো স্লোগান, রাইট টু ওয়ার্ক, সেটা তো কার্যকর হয়েছে ইউপিএ একে। সেটা কিন্তু হয়েছে এই ধরনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারা বহু আগে থেকে এই ধরনের কাজ করছিলেন। যেমন এই চাইল্ড রাইটের কথা তো আন্দোলন তো ছিল, কিন্তু এই যে শিক্ষার ক্ষেত্রে যে অভিযান, সেগুলোকে যে শিক্ষার অধিকারকে আইনি অধিকার দেওয়া, এগুলো কিন্তু সবটাই ইউপিএ একের সময় থেকেই আমরা কিন্তু দেখেছি। যে জন্য সোনিয়া গান্ধী বা কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল বিরোধীদের,
এরা ঝোলাওয়ালাদের পাত্তা দেন বেশি। এমনকি বহু কংগ্রেসি মন্ত্রীরও আপত্তি ছিল, তারাও বলতেন এই ঝোলাওয়াদের গুরুত্ব আমাদের আমাদের থেকে ওদের অনেক বেশি, অরুণা রায়রা অনেক বেশি গুরুত্ব পান, আমরা তো পাই না। ফলে আমি বলছি এই ট্রেন্ডটা কিন্তু ভারতে শুরু হয়েছিল এবং হয়েছে, এবং ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতারা যে কারণে তার একটি নেতিবাচক দিক আমরা দেখছি পশ্চিমবঙ্গে বা অন্যান্য ক্ষেত্রেও, যে এই যখন হিন্দুত্ববাদী আন্দোলন যখন তীব্র হয়ে উঠছে, তার প্রভাব রাজনীতিতে দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যেগুলো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তারা যে সমাজের সকলের রাইট বা সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করার একটা ব্যর্থতায় কিন্তু কিছু কিছু মুসলিম সংগঠন একই ধরনের উগ্রভাবে তারা কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই যে একটা নতুন ট্রেন্ড, এটা কিন্তু মূল রাজনৈতিক দলগুলির, আমি বলবো যে ব্যর্থতার কারণেই এটা ঘটছে। এবং সেটা ঘটনা যে আজকে যে রাজপথে যে আইন তৈরি করার কথা হচ্ছে, এবং ক্রমাগত ওরা আজকে কিন্তু ওই দিল্লির প্রবল ঠান্ডায় বিকেল 5টায় কিন্তু ওই সিংলু বর্ডারে রাজপথের ওপরে কিন্তু কৃষকরা মিলিত হচ্ছেন যে সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা করে কি জবাব দেওয়া হবে। সেখানে কোনো রাজনৈতিক নেতার কিন্তু অস্তিত্ব নেই। ফলে এটা ঘটনা, এটা একটা ট্রেন্ড, এটা একটা নতুন ট্রেন্ড। এটা শুরু হয়েছিল 2004 থেকেই, আন্না আমি হাজারের বলবো মুভমেন্টের সময়। আন্না হাজারের আন্দোলন থেকে। কিন্তু সেটা পরে যেটা তার একটা অন্য, আমি বলবো খুব সিভিলাইজ রূপ আমরা দেখেছিলাম ন্যাশনাল অ্যাডভাইসারি কাউন্সিলের মধ্যে, তাদের জন্য যা দেরেজ কি অরুণা রায়কে রাস্তায় নেমে করতে হয়নি, আজ রাস্তায় নামতে হচ্ছে আন্দোলন করতে। কিন্তু এই যে আন্দোলনগুলো, এক ধরনের যে আন্দোলন, এই থেকে কিন্তু আইন তৈরি হচ্ছে, এটা ঘটনা যে সংসদের বাইরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এবং সেটা কিন্তু সংসদীয় ব্যবস্থার পক্ষে একটা প্রশ্নবোধক চিহ্ন এনে দিচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ তাহলে কি আমাদের রাজনৈতিক দলের সাংসদরা তারা দায়িত্ব পালন করছেন না? এই একদম প্রশ্নটা ঠিক এসেই যায়। একদম ঠিক সেটাই আমার প্রশ্ন, মানে তাহলে রাজনৈতিক দলগুলো কি করছে? আর একটা নির্দিষ্ট ইস্যু ভিত্তিক আন্দোলন যেমন আন্না হাজারে আন্দোলন, সেখান থেকে যে রাজনৈতিক তার যে কি বল রাজনৈতিক তার যে আউটকাম, রাজনৈতিক যে অফশুট, আম আদমি পার্টি, তাদের যখন আমি পরবর্তীকালে শাসনে ক্ষমতায় আসতে দেখেছি, সবাই দেখেছি, এবং তারা যে সমস্ত সিদ্ধান্ত নানা ক্ষেত্রে নিয়েছে, তার মধ্যে কিন্তু আমি কনসিস্টেন্সির খুব অভাব দেখেছি। একটা রাজনৈতিক ভাবধারা যে আদর্শ যদি যে দলের থাকে, পছন্দ হোক বা না হোক, বিজেপিরও আছে, বামপন্থীদেরও আছে, নির্দিষ্টভাবে আছে, এটা তো অস্বীকার করা যাবে না। একটা নির্দিষ্ট আদর্শ, নির্দিষ্ট লক্ষ্যে তারা চালিত হয়, প্রেডিক্টেবিলিটি আছে, কোনো বিষয় তারা বোঝা যায়। সেটা যখন না থাকে, সেটা না থাকাটা বোধহয় খুব মানে স্বস্তিদায়ক নয় রাষ্ট্র ব্যবস্থার পক্ষে, আমার যা মনে হয়। শুভজিৎ, এই ব্যাপারটা নিয়ে তোমার আমি একটু মতামত জিজ্ঞেস করবো, যেটা নিয়ে আমরা কথা বলছি, যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে পলিটিক্যাল দায়িত্ব, সেটা থেকে কি সরে যাচ্ছে, এবং তার ফলে সেই যে শূন্যস্থানটা তৈরি হচ্ছে, সেটা কি যেভাবে পূরণ হচ্ছে, সেটা কি আমাদের পলিটির পক্ষে ভালো, কাম্য, ডিজায়ারেবল? তোমার কি মনে হয়? না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এরকম কোনো ওয়াটার টাইট বাক্স তো নেই যে মানুষের জীবন শুধুই সংসদের মাধ্যমে নির্ধারিত হবে, বা শুধুই আইনসভার মাধ্যমে নির্ধারিত হবে, বা শুধুই সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে। পৃথিবীতে হাজার হাজার আন্দোলন হয়েছে এবং তার ফলে আইন পরিবর্তন হয়েছে, সংসদের চেহারা চরিত্র পাল্টেছে। আমাদের পশ্চিমবঙ্গে 1 দশক আগে 235টি আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল, এবং তারপরে তারা তাদের যে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়িত করতে পারেননি। তারপরে আমরা দেখেছি যে জমি নিয়ে নতুন করে আইন পাস হয়েছে, জমি নিয়ে কত কি হয়েছে, মানুষের মত পরিবর্তন হয়েছে, মন পরিবর্তন হয়েছে। যদিও আইনসভার ভেতরে দেখা গিয়েছে যে সেখানে 75% বা 80% একটি নির্দিষ্ট জোটের সদস্য রয়েছে। ফলে আইনসভাই শেষ কথা বলবে, এটা মানুষের 2000 বছরের ইতিহাসে যখন থেকে রিপাবলিক লেখা হয়েছে প্লেটোর, তখন থেকে এটা নির্ধারিত হয়ে যায়নি। আইনসভার ভেতরে হতে পারে একটা জিনিস, তার বিরুদ্ধে মানুষ কথা বলবে রাস্তায় দাঁড়িয়ে। আইনসভার আজকে যখন জুডিশিয়ারির ওপর প্রশ্ন চিহ্ন, মিডিয়ার ওপরে প্রশ্ন চিহ্ন, সংসদের ওপরে প্রশ্ন চিহ্ন, এগুলো সবই আগামী দিনে থাকবে কিনা এবং কিভাবে থাকবে আমরা কেউ জানি না। মনে রাখতে হবে 1933 থেকে 1945-এর মধ্যে 4বার নির্বাচন হয়েছিল জার্মানিতে, এবং 4বারই 750 সিট গড়ে ছিল, ওখানে সিটটা ফ্লাকচুয়েট করে। সবকটা সিটই মানে হিটলারের পার্টি পেয়েছিল, সবকটা সিট ন্যাশনালিস্ট পার্টি, তারা সব সিট পেয়েছিল।
কিন্তু তারপরেও হিটলার 1946 সালে ক্ষমতায় ছিলেন না, কারণ রাস্তায় আন্দোলন হয়েছিল, অবরোধ করেছিল, যা হওয়ার হয়েছে ইউরোপের ইতিহাস আমরা জানি। ফলে সবকিছু আইনসভায় নির্ধারিত হয় না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা, অবশ্যই বলছি, যে মূল্য দিতে হয়েছিল জার্মানি, ইউরোপকে এবং সারা পৃথিবীতে যে মূল্য দিতে হয়েছিল হিটলারের শাসনের অবসানের জন্য, সেটা কিন্তু খুব কাম্য নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া, দল 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 ভিত্তিক রাজনীতি, ভোট ভিত্তিক রাজনীতি, সেটা একটা সুন্দর বিকল্প যেখানে অতখানি রক্তপাত, অতখানি মূল্য না দিয়েও মানুষের মতামতের প্রতিফলন হতে পারে শাসন ব্যবস্থায়। গণতন্ত্র সেই ব্যবস্থার ব্যর্থতাকে নিয়ে আমি কথা বলছি। না, কাম্য না হতে পারে, কিন্তু ইতিহাস তো তার মতো করেই চলবে। আমরা হয়তো চাইনি যে এই কনফ্রন্টেশন কৃষকের সঙ্গে সরকারের হোক, কিন্তু এই কনফ্রন্টেশন তো হচ্ছে। সিঙ্গুরে কনফ্রন্টেশন হয়েছে এবং সেখানে কয়েকশো মানুষ মারা গিয়েছেন, এবং বিভিন্ন সময় কনফ্রন্টেশন হয়েছে এবং মানুষ মারা গিয়েছেন। আমরা কমেন্ট্রি করতে পারি এই পর্যন্ত, কিন্তু কাম্য আমাদের কাছেও নয়, কিন্তু হতে পারে। এটা একটা দিক। আর একটা দিক আছে, সেটা হচ্ছে এই যে বিজেপি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট ধারণা আছে যে মাওবাদীরাই বোধহয় বিপ্লব করছেন এবং বৈপ্লবিক পার্টি। আমি এখন মনে করছি যে বিজেপি একটা বিরাট, আরএসএস একটা বিরাট বৈপ্লবিক সংগঠন। বিপ্লবটা কি? বিপ্লবটা তো সমাজ পরিবর্তন। এনারা সমাজ পরিবর্তনের কথা কনস্ট্যান্টলি বলছেন এবং এনারা সফলভাবে বলছেন এবং সমাজের সব স্তরকে ম্যানিপুলেট করতে পারছেন। অর্থাৎ আমি দেখছি ধীরে ধীরে গোটা ভারতে কিন্তু মানে এক ধরনের সমাজ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সাইলেন্টলি তারা করে ফেলছেন। ফলে গ্রিভেন্সেস গুলোকে, যেভাবে আমরা সিপিএম এর সময় দেখেছি কিছুটা তারাও সমাজ পরিবর্তন করেছিলেন, গ্রিভেন্সেস গুলোকে তারা সমাজের মধ্যে অনেকটা স্থান দিতে পেরেছিলেন। গ্রিভেন্সেস গুলোকে তারা ডিল করতে পারতেন নানা ধরনের। মানে আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। আজকে পশ্চিমবঙ্গে যে কোনো জিনিস, ধরুন এই যে ছট পূজা হবে না, মানে লেকে ছট পুজো করতে দেওয়া হবে না, এই কথাটা তৃণমূল কংগ্রেসকে কোর্টকে দিয়ে বলাতে হয়। কোর্ট বলার পরে পুলিশ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। এটা কিন্তু সিপিএম কোর্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতো না, সিপিএম গণসংগঠন দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতো, পাড়ায় পাড়ায় গিয়ে লোককে বোঝাতো। এটা তৃণমূলের করার ক্ষমতা নেই। এটা কিন্তু আরএসএস এর ক্ষেত্রে আমি যেটা দেখছি যে আরএসএস কিন্তু এই জিনিসটা অসম্ভব ভালো করে, এই মেকানিজমটা। তাদের সমাজ পরিবর্তনটা অবশ্যই বামপন্থী রাস্তায় হবে না, বা সেন্ট্রিস্ট রাস্তায় হবে না, সেন্টার রাইট রাস্তাতেই হবে, এবং সেভাবেই তারা করছেন। কিন্তু এই যে মানুষের সঙ্গে কথা বলা, কনস্ট্যান্টলি কথা বলা, তাদের মন পরিবর্তন করা, মত পরিবর্তন করা, তাদের কথা শোনার এই যে প্র্যাকটিস, এটাও তো ডেমোক্রেটিক প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কি অন্যান্য দলে সেভাবে আছে? সত্যি কথা বলতে কি, গ্রাসরুট লেভেলে আমি যখন পশ্চিমবঙ্গে দেখি, এখন তো এখানে ধীরে ধীরে আরএসএস বাড়ছে, আরএসএস এর লোকেরা তারা অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করেন এবং কথা শোনেন। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা সবাই স্বীকার করবেন যে এখানে পশ্চিমবঙ্গে তারা ঘরে ঘরে যান, কথা বলার চেষ্টা করেন। কিছু জায়গায় সফল হন, বেশিরভাগ জায়গায় হন না। কিন্তু একটা সাধারণ লোক একটা চপ্পল পরে গিয়ে, এমনি সাধারণ জামা কাপড় পরে গিয়ে, বিরাট গাড়ি ফানি না নিয়ে আপনার বাড়িতে এসে চা খাবো, আমার বাড়িতে এসছেন, আমার সঙ্গে কথা বলেছেন, আমাদের পরিচিত অনেক যারা বামপন্থী রাজনীতি করে তাদের বাড়িতে গিয়েছেন, কথা বলার চেষ্টা করেছেন। এই কালচারটা হয়তো সিপিএম এ একসময় ছিল, 20-25 বছর আগে আমরা দেখেছি আমাদের পাড়া। এই কালচারটা সিপিএম এ নেই এখন। এই কালচারটা তৃণমূলে আমি জানি না আছে কিনা, অনেকে বলেন আছে, আমি দেখিনি। কিন্তু এই কালচারটা আমি আরএসএস এর মধ্যে দেখতে পাচ্ছি। এখন এই যে সমাজ পরিবর্তন, এর মাধ্যমে গ্রিভেন্সকে অ্যাড্রেস করা, সেটাও তারা করেছেন। কিন্তু তার বাইরে যে অংশটা রয়ে গেছে, যেটাকে অপোজিশনে ধরার কথা ছিল, সেটা অপোজিশন ধরতে পারেনি এবং সে কারণেই এরা রাজপথে যাচ্ছেন। এটা বাড়বে কিনা এটা অনেকটাই ডিপেন্ড করবে বিজেপির ওপরে নয়, এটা ডিপেন্ড করবে আরএসএস এর উপরে। এবং যে কারণে আরএসএস, আমি বারবার বলছি যে আজকে কিন্তু আরএসএস কৃষকদের পাশে দাঁড়িয়ে গেছে। এই গ্রিভেন্সটাকে, যেটা গৌতম দা বলছিল যে পাঞ্জাবে তাদের হয়তো অতটা ডেপথ নেই। পাঞ্জাবে আরএসএস এর যদি উত্তরপ্রদেশের মতো ডেপথ থাকতো, তাহলে পাঞ্জাবে হয়তো এটা হতো না। ফলে এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং যে এটা কিন্তু একটা বৈপ্লবিক পার্টি। ফলে এরা যদি ক্ষমতায় আসে এবং পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসে, তখন ব্যাপারটা ইন্টারেস্টিং হবে এবং এরা কিন্তু দীর্ঘদিন থাকবে। এদের একটা সমাজ পরিবর্তনের আইডিয়া আছে, যে সমাজ পরিবর্তনের আইডিয়া কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেই। অনেক কিছু বলার আছে, গৌতম দাকে বলুক, তারপর শুনি। হ্যাঁ, আমি প্রথমে বলবো পশ্চিমবঙ্গের ইতিহাসটা না, ওই আরএসএসই হোক, কংগ্রেস হোক বা সিপিএম হোক, কেউ 30 বছরের আগে যায় না। ফলে আমি জানি না যে আগামী 2021-এ কেউ যাবে কি যাবে না, বলতে ফোরকাস্ট করতে পারবো না। 47 থেকে 77
77 থেকে 2011, 2011 পরে তো সবে 10। মানে এটা আমি বলছি, এটা এটা যদিও খুব লঘুভাবেই বললাম, কিন্তু আমি বলছি এটা একটা ট্রেন্ড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কেন জানি না বাঙালি যখন কোনো সরকার পরিবর্তন করে সেটা অনেক দেরিতে তাদের কেন জানি না ঘুম ভাঙে। আর এখন যত ঘটনা, 200 বছর তো পশ্চিমবঙ্গে ব্রিটিশরাই রাজত্ব করে গেছে। আমি মনে করি এটা 200 বছর কোন দল থাকবে সেটা অন্য কথা, কিন্তু সেখানে তো রেনেসা হয়েছে, এখানে জাগরণ হয়েছে, কত কিছু ঘটেছে। শুভজিৎ যে কথাটা বলছিল যে বৈপ্লবিক ইত্যাদি, না, ওদের কমিটমেন্ট এই বিষয়ে কোনো প্রশ্ন তো আবার সঠিক নয়। নিঃসন্দেহে অনেককেই আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আমারও অনেকের সঙ্গে সম্পর্ক আছে, খুবই তারা একটা নিষ্ঠা নিয়ে, তারা একটা আদর্শ বোধ নিয়ে, তারা তাদের মতো যেভাবে তারা সভ্যতা সংস্কৃতিকে দেখতে চান, তারা তাদের সভ্যতা বা সংস্কৃতির দৃষ্টিভঙ্গিটা হলো বহু সংখ্যকবাদ। এই বহু সংখ্যকবাদের রাজনীতি কিন্তু মুসলিম দুনিয়া তো সফল হয়নি, সেই জন্য মুসলিম দুনিয়া টুকরো 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 বহু টুকরো। বহু সংখ্যক এবং মানে তুমি বলছি মেজরিটেরিয়ানিজম বলছো, হতো না? বহু সংখ্যক বলছো মেজরিটেরিজম, বাংলা মেজরিটেরিয়ানিজম করলাম। বলছো তো? আচ্ছা মানে আচ্ছা, আমি ভাবলাম যে বোধহয় বাংলা বললে সুবিধা হবে নাকি ইংরেজি বললে সুবিধা। ইংরেজি না মেজরিটেরিয়ানিজম, আমি না, বলছি মেজরিটেরিয়ানিজম মেজরিটেরিয়ানিজম বলছো যে। তো? মেজরিটেরিয়ানিজম বলছো তো? হ্যাঁ, মেজরিটেরিয়ানিজম, তাই? হ্যাঁ, তাই তো ওটা বলছি, আরেকটা, মুসলিম কান্ট্রি। আর এই যে ওটা ইসলাম, না আরেকটা। না আমি আসছি আসছি হ্যাঁ, আসছি, বলছি এই যে ইসলামিক বলছি রাষ্ট্র, হ্যাঁ, না, বলছি ধর্মের নামে যে শোনো রাষ্ট্র, না, শোনো সেটা না, তো একটাও সফল হয়। আমি বলছি ওই তুমি যেটাকে বহু সংখ্যকবাদ বলছো মেজরিটারিয়ানিজম, সেটা আরেকটা চালু বাংলা হচ্ছে, যেটা হয়তো অর্থের দিক থেকে বুঝতে সুবিধা, আধিপত্যবাদ। হতে পারে হয়তো যে আমি বললাম আর কি এইভাবে, যেটা আমি মনে করি মেজরিটেরিয়ানিজম মানে আধিপত্যবাদ বা বহু বহু সংখ্যকবাদ হোক। আমি বলছি কোনো একটা সমাজের যদি আমি তার বহুধা বিভক্ত সমাজের যদি, যেটাকে বলা যায়, আমি তার বাংলা পাচ্ছি না, যে প্লুরালিটিটাকে যদি অ্যাকসেপ্ট না করতে পারি, প্লুরালিটিকে যদি অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে সেই পার্টি যত বিপ্লবাত্মকই হোক তার আয়ু খুব সীমিত। অথবা অথবা আজকে তো একটি হিন্দু রাষ্ট্র ছিল, আমরা দেখেছি নেপালে, সে তো টিকতে পারেনি, কারণ জনগণের প্রতিবাদে টিকতে পারেনি, জনগণের আন্দোলনে বিপ্লবে টিকতে পারে। ফলে এই রেভলিউশনারি তাদের নিষ্ঠা দায়িত্ব নিয়ে আমার কোনো রকম কোনো শঙ্কা নেই, কোনো সন্দেহ নেই এ ব্যাপারে, তারা নিশ্চিত, তারা জানেন কি করতে হবে। কিন্তু আমি যে দৃষ্টিতে, আমি বলছি আমি সমাজ বা দৃষ্টিভঙ্গি দেখতে, আমি তো বলছি লড়াইটা তো আদর্শগত লড়াই, তারা একটা আদর্শের কথা প্রতিষ্ঠা করতে চান, সেই আদর্শ এবং সেটা সাফল্যের সঙ্গে করতে পারছেন, সেইটা আমি শুভজিতের সঙ্গে একমত। কিন্তু সেটা হওয়াটাই কি একটা সমাজ বিকাশের পক্ষে, সভ্যতার বিকাশের পক্ষে সঠিক পথ? প্রশ্নটা সেইটা। বহু সংখ্যক বাদের বুদ্ধিস্ট রাষ্ট্রগুলো সফল হয়নি, বহু সংখ্যক বাদের ইসলামিক রাষ্ট্রগুলো সফল নয়। একে অপরের বিরুদ্ধে বন্দুক ধরছে, একই আদর্শে বিশ্বাসী, একই আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে খুন করছেন। তেমনি হিন্দু রাষ্ট্র আমরা দেখিনি এখনো কোথাও, এখানে একটা প্রয়াস বা প্রক্রিয়া চলছে। আমি জানি না, যেটা এককালে যেমন আমি একটু আরেকটু হালকা ভাবে বলতে চাই, যেটা এত আপনিকে বলা হতো, এরা বলতেন যে অখণ্ড ভারত, এরা ভারতকে বিভাজন মানতেন না। আমার আজকের দিনে দেখে মনে হয় বোধহয় এরা আর সে কথাটা বলতেন না, কারণ এই অবিভক্ত বা অখণ্ড ভারত যদি হয়, তাহলে সেই অখণ্ড ভারতে মুসলিমদের সংখ্যা কত হবে জানেন? পাকিস্তান, বাংলাদেশ আর ভারত যদি যোগ করেন, এবং যদি আপনি শ্রীলঙ্কাও কিছুটা নেন, এবং তার সঙ্গে যদি আপনি একটু এগিয়ে গিয়ে ধরুন, আচ্ছা ছিল মালদ্বীপ আছে মাঝখানে, সেটাকেও নিলাম, তো মুসলমানরা তো হয়ে যাবে 200 কোটির মধ্যে তো 100 কোটি প্রায়। তা আপনি কি সমান সংখ্যক ভাবে রাজনৈতিক ক্ষমতার অংশীদারিত্ব দেবেন তাদের, নাকি বহুত্ববাদ তখন কোথায় যাবে? ফলে বহুত্ববাদের রাজনীতি প্রচার করতে গেলে ভারতকে অখণ্ড নয়, ওই তত্ত্বটা গোলওয়ালকার দীনদয়াল উপাধ্যায়ের অত্যন্ত ভ্রান্ত। এটা আজকের দিনে আরএসএস যেটা প্র্যাকটিস করছে তার দ্বারা প্রমাণিত। কারণ হচ্ছে আপনি বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যদি এক করে দেন, তাহলে যে ধরনের লোকসভার আসন সংখ্যা হতো, এবং সেই পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হতেন কিন্তু মুসলমান, যেরকম ফজলে হক হয়েছিলেন, সেটা হওয়া যাবে না বলেই কিন্তু এই বিভাজন। এবং ফলে আমার বক্তব্য হচ্ছে যে এদের সাফল্য পাচ্ছেন এর কথা না। ধরুন ঠিক 10 বছর আগে এরা সাফল্য পাচ্ছেন কারণ এরা প্রশাসনের মদত পাচ্ছেন। 10 বছর আগে এদের একজন কাউকে দেখা গেছে 10 বছর আগে যখন সরকার ছিল না, কোথাও কি কোনো লিঞ্চিং হয়েছিল? সব ছিটফুট হয়েছিল। কোথাও কি কোনো এই ধরনের লাভ জিহাদের ঘটনা শুনেছি?
কারণ একটা প্রচ্ছন্ন প্রশাসনের মদত আছে, রাষ্ট্রের মদত আছে। রাষ্ট্র এটা চায়। যেদিন রাষ্ট্র ক্ষমতা থাকবে না সেদিন এরা মাটির অভ্যন্তরে চলে যাবে। সেদিন কিন্তু খুঁজে পাওয়া যাবে না এদের বহুত্ববাদী কি ধরনের বিপ্লব এরা করেছেন। আপাতভাবে মনে হচ্ছে যে একটা স্থায়ী, এবং এদের যে আমি গোড়াতে বারবার মানে উইথ এ ক্যাভিয়েট, এদের নিষ্ঠা বা সততা নিয়ে কোনো প্রশ্ন করছি না, এরা যেটা বিশ্বাস করেন সেটা বহু মানুষকে বোঝাতে পারছেন। বোঝানোর মূল কারণ হচ্ছে যিনি শাসন ক্ষমতায় আছেন তার ব্যর্থতা। তিনি ব্যর্থ আমাদের বলেই একজন দর্শক আমাদের একজন দর্শক মানব চক্রবর্তী, উনি মেজরিটারিয়ানিজমে আরেকটা বাংলা বলছেন, সংখ্যাগরিষ্ঠতাবাদ। হ্যাঁ, মানে মানে হ্যাঁ, এটা কোনো সন্দেহ নেই, সংখ্যাগরিষ্ঠতাবাদ। শুভজিৎ, আমি গৌতম দা যা বললো আর কি, তার সঙ্গে একটু অ্যাড করবো আরএসএস এর বিপ্লব প্রসঙ্গে। সেটা হচ্ছে যে আহ সেটা হচ্ছে ফর্মের দিক থেকে, হ্যাঁ, ফর্ম যাকে বলে ফর্ম, সেই দিক থেকে নিঃসন্দেহে আরএসএস যেটা করছে সেটা একটা, যেভাবে আমরা খুব লুজলি বলি, বৈপ্লবিক রাজনীতি হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি যে রাজনীতি একটা ওই ধরনের মানে ঔচিত্য বোধ বিবর্জিত শুধু ফর্ম নিয়ে আলোচনা হতে পারে না। এটা একটা নরম্যাটিভ জিনিস, এর একটা উচিত অনুচিত, ন্যায় অন্যায়, ঠিক ভুল থাকা উচিত। হয়তো একটু প্রাচীনপন্থী শোনাচ্ছে আর কি, কিন্তু আমি এক্ষেত্রে একদমই মানে গান্ধীর এতে বিশ্বাসী আর কি, যে রাজনীতিতে একটা ন্যায় অন্যায়, ঠিক ভুল থাকা উচিত। আমি একটা প্রকরণে একটা জিনিস করার পদ্ধতির মধ্যে খুব একটা নতুন কিছু এনেছি, সাংঘাতিক কিছু প্রবল ভাবে সব মানুষের কাছে যাচ্ছি, খুব নতুন মনে হচ্ছে, সেটাকেই আমি শুধু বিপ্লব বলতে রাজি হব না যতক্ষণ না সেটার মধ্যে ন্যায় অন্যায়, ঠিক ভুলের বিচারে সেটা পাশ করবে। সেই জায়গাটায় আমার কাছে একটু অসুবিধা লাগে যখন আমি দেখি শুভজিৎ, এই যে দেশের যে বহুত্ব মানে খুবই চরিত্র, সেই চরিত্রটাকে গ্রহণ যদি না করা হয়, কোনো রাজনীতি গ্রহণ না করে, তাহলে সেটাকে আমার বিপ্লব বলতে একটু অসুবিধা আছে। হ্যাঁ, গৌতম না দা না, কিছু আমি বলছিলেন? আমি সুদীপ্ত, তোমার সঙ্গে কথার সঙ্গে খালি শুভজিতের জবাব শোনার আমার আগ্রহ রয়েছে, আকর্ষণীয় জায়গায় পৌঁছেছে বলে আমি বলছি। এই হিন্দু ধর্মের গ্রন্থেই বলা আছে ন্যায় অন্যায় বলে কিছু হয় না। তুমি ন্যায় যেটা, যে ন্যায়ের পক্ষে লড়ছো কিনা সেইটা ন্যায়। এ তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তুমি যাকে মারছো, যে তোমার মনে হচ্ছে তোমার নিকট আত্মীয়, একে তোমার হত্যা করা উচিত নয়, কারণ তুমি করছো, লড়াই করছো ন্যায়ের জন্য, সত্যের জন্য। হিন্দু ধর্মই শিখিয়েছে প্রয়োজনে অস্ত্র তুলে ধরো যদি ন্যায়ের পথে যেতে হয়। ফলে ন্যায় অন্যায়ের যে কনসেপ্ট, এটা অনেকটা পাশ্চাত্যীয় কনসেপ্ট আমার মনে হয়, অনেকটা ওয়েস্টার্ন কনসেপ্ট। এটা ভারতীয় সনাতনী হিন্দু ধর্মের কনসেপ্ট নয়। হিন্দু ধর্মকে অ্যাপারেন্টলি যতটা যেভাবে নিরীহ মনে হয় না হয়, ততটা কিন্তু নয়। কোনো যুদ্ধ ছাড়া কিন্তু হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়নি। শান্তিপূর্ণভাবে মহাত্মা গান্ধী ব্রিটিশদের তাড়াতে পেরেছিলেন, কিন্তু মহাভারতের বিনা যুদ্ধে এক সুযোগ্য মেদিনীও কিন্তু পাননি। ফলে এটা হিন্দুদের রক্তে রয়েছে, এটা যে ওইটাকেই ন্যায় দিয়ে ওটাকে মানে জাস্টিফাই করা, তার বাস্তবতা খুঁজে পাওয়া, যে এই যুদ্ধটা আমি যে অন্যায় করছি, বহু মানুষকে মারছি, এটার একটা প্রয়োজনীয়তা আছে। ঠিক এই কারণেই যারা ওই বহু সংখ্যকবাদ বা সংখ্যাগরিষ্ঠতাবাদে বিশ্বাস করেন, তারা মনে করেন যে লিঞ্চিং এর প্রয়োজন আছে, কারণ হচ্ছে আমি সমাজকে একভাবে গড়তে চাই। ফলে সেই আদর্শে, সেই যে স্ট্রেট জ্যাকেট ফর্মুলা, তাতে তারা বিশ্বাস করেন। সেটা রেভলিউশন, কাউন্টার রেভলিউশন যাই বলা হোক, কিন্তু ঘটনা হচ্ছে এটাই, যে আমি জানি না শুভজিৎ কি বলবে। ফলে আমি কোনো কোয়ালিফাই করতে চাই না রেভলিউশন কি কাউন্টার রেভলিউশনে, তবে আমি বলছি যে এরা কিন্তু এটা বিশ্বাস করেন বলে, এরা সেই মহাভারতের শ্রীকৃষ্ণের মতনই, এরা চান যে মারো ওকে, তবে মারলে তবেই তুমি প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু যীশু খ্রিস্ট বলেন না। মানে বলছি বিভিন্ন ধর্মে, আমি কোনো ধার্মিক পণ্ডিত নই, ফলে বলতে পারবো না এই বিষয়ে, কিন্তু যুদ্ধের প্রশ্নটা একেবারে বিনা যুদ্ধে কিন্তু হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। না, আমি আমি এই ন্যায় অন্যায় দার্শনিক আলোচনাটা আর যেতে চাইছি না, অনেকটা সময় হয়ে গেছে। এটা অনেকটাই মানে অনেক বিস্তৃত হয়ে গেছে আলোচনার পরিসরটা। আহ, আমরা যেটা গুটিয়ে আনি বরঞ্চ, যে কৃষক আন্দোলন নিয়ে আমরা কথা বলছি আপাতত, সেই আন্দোলনটা আহ, কোন পথে সমাপ্তি হতে পারে, আমাদের ছোট্ট করে তোমাদের দুজনের মত শুনবো। আমি যেটা বলছি, আমার নিজের কথা আমি আগেই বলেছি যে একটা মধ্যস্থ পথের সম্ভাবনা, সম্ভবত আরএসএস যেভাবে যে কথাটা বলেছে গতকাল, তার মধ্যে সম্ভবত ইঙ্গিত আছে,
কিছুটা মধ্যস্থতা প্রস্তাবও সম্ভবত আছে, কিছুটা পরিমার্জন, কিছুটা সংশোধন, সেটা যদি কৃষকরা মেনে নিতে রাজি থাকেন, আমার কাছে সেটা একটা সম্ভাব্য পথ বলে মনে হচ্ছে। গৌতম দা, তোমার কি ধারণা? শুভজিৎ আগে বলো, তোমার কিছু বলার আছে, তারপরে গৌতম দার কাছে গিয়ে শেষ করবো। এটা তো এটা তো এখন একটা মানে এই ধরনের সিচুয়েশনে যেটা হয় যে মানে কে আগে চোখের পাতা ফেলবে, এই জায়গায় ব্যাপারটা তো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার এইখান থেকে একটা নেগোশিয়েট করে নিশ্চয়ই মিডল রোড বেরোবে, কিন্তু সেই মিডল রোড এটা তো ঘটনা যে এদের সার্বিক যে বিজেপির যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আরো বেশি করে প্রাইভেট ক্যাপিটালকে ইন্ট্রোডিউস করা, আরো বেশি করে মনোপোলাইজ করা, ইত্যাদি ইত্যাদি। এবং বিরোধী পক্ষ যে এটার বিরোধিতা করতে পারছে না তার একটা দীর্ঘ ব্যাখ্যা আছে কেন করতে পারছে না। কারণ এই বিরোধী পক্ষই নিওলিবারাল ক্যাপিটালকে হাতে ধরে এনেছে এবং আজ সেইটার যে এক্সটেনশন, তার ফলটা ভোগ করছে বিজেপি, এবং বিজেপি সেটাকে মনোপলিস্টিক ক্যাপিটাল, এই আম্বানি টাম্বানির উত্থান তো বিজেপির সময় হয়নি, এগুলি সমস্তই কংগ্রেসের সময় হয়েছে। ফলে কংগ্রেসের পক্ষে এটাকে বিরোধিতা করা বেশ মুশকিল আছে, কংগ্রেস তাত্ত্বিকভাবে সেই জায়গায় প্রবলেমের মধ্যে আছে। এবার এই জায়গায় ওইটা বিরোধিতা করা যাবে না, কিন্তু এরা এরা সেটাকে মেনে নেবে কিনা, মানে বিশেষ করে আমরা যেটা দেখছি যে এই কৃষকরা তো গরিব কৃষক নয়, গরিব কৃষক হলে হয়তো এরা তারা করতে পারতেন না। এবং আগের সিজনে তাদের ভালোই এমএসপি দেওয়া হয়েছিল, যে কারণে তাদের হাতে কিছু টাকা আছে, ফলে তারা তারা এই আন্দোলনটাকে চালিয়ে যেতে পারেন, এই আন্দোলনটা তারা। এবং আজকেও যেটা রিপোর্ট দেখলাম যে এখনো ট্রেন ভর্তি করে পাঞ্জাব থেকে লোক দিল্লিতে এসে নামছে, অর্থাৎ লোকের সংখ্যা তারা বাড়িয়ে যাচ্ছে, তারা কিছুতেই পিছু উঠবেন না, এইরকম একটা জায়গায় গিয়ে ব্যাপারটা পৌঁছেছে। এবং এবং মানে থ্যাঙ্কফুলি, যেটা কেউ একজন বলেছেন সম্ভবত ফেসবুকে, যে থ্যাঙ্কফুলি শিখস আর নট মুসলিমস, মানে শিখরা মুসলমান নয়। ফলে এটাকে ভাঙা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশবিরোধী যে বলা যাচ্ছে না এখনো পর্যন্ত, তার একটা প্রধান কারণ সেটা অবশ্যই মুসলমান অবশ্যই দেশবিরোধী। এবং আমাদের একটা জেনারেল দিতে চাই, আমার একটা অ্যাসাইনমেন্ট আছে বলে, হ্যাঁ আমি আলোচনায় এবং আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা হঠাৎ। গৌতম দা, তোমার ভয়েসে কিছু অসুবিধা শোনা যাচ্ছে না। আমি মানে সবাইকে আমাকে অন্য একটা গৌতম দা, তোমার কথা শোনা যাচ্ছে না গৌতম দা, অসুবিধা হচ্ছে কিছু, একটা সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, গৌতম দাকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেইটা এখন ব্যাপার হচ্ছে যে এখন এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে কে আগে এটা মানে এটা কোন পথে যাবে সেটা আমরা ঠিক জানি না। এবং জানি না, রাস্তা তো নিশ্চয়ই বেরোবে, রাস্তা তো নিশ্চয়ই বেরোবে, এটা তো অনন্তকাল থাকতে পারে না। এবং একটা ডিসঅ্যাডভান্টেজ এখানে সরকারের আছে, সেটা হচ্ছে যে শিখ সম্প্রদায় সম্পর্কে সাধারণভাবে মানুষের একটা কিন্তু খুব ভালো ধারণা আছে। ভালো ধারণা আছে মানে কি, যে তারা যে কোনো বিপদে আপদে যখন বড় ধরনের কিছু ঘটনা ঘটে তারা লঙ্গরখানা খুলে বসে যান। তারা সাধারণ মানুষকে, যে কলকাতা দিয়ে একটা ধারণা আছে যে শিখ ট্যাক্সি ড্রাইভাররা খুব সেফ, তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, কমিউনিটি হিসেবে তাদের বিরুদ্ধে কারোর কোনো কমপ্লেন নেই, তারা ম্যাক্সিমাম, তাদের একটা বড় অংশ সেনাবাহিনীতে যোগ দেন, তারা দেশের জন্য কাজ করেন। তাদের একটা ইমেজের ব্যাপার আছে যেটা কিন্তু চট করে সরকারের পক্ষে এটা বলা, মানে তাদের দেশদ্রোহী বলাটা খুব ডিফিকাল্ট। এটা একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ। অবশ্যই অবশ্যই, আমরা যার জন্য আমরা দেখলাম, যার জন্য এই টুকরে টুকরে গ্যাং কথাগুলো উঠতেও প্রায় 2 সপ্তাহ লাগলো। এই আন্দোলনকে দেশবিরোধী বলাটা কিন্তু তাহলে সেটা যে কাউন্টার প্রোডাক্টিভ হবে, তার যে উল্টো প্রতিক্রিয়া হবে, সেটা নিশ্চয়ই সরকার পক্ষের যারা নেতা আছেন তারা বোঝেন, যার জন্য সেই তকমাটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমরা দেখবো কি সলিউশন হতে পারে, কি সমাধান হতে পারে, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব, এবং সেটা শান্তিপূর্ণ হবে, রক্তপাত হবে না, এটা নিশ্চয়ই আমরা সকলেই আশা করব। ধন্যবাদ শুভজিৎ, গৌতম দাকে আগেই বেরিয়ে যেতে হয়েছে প্রযুক্তিগত কারণের জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।